নমস্কার। ডিম মিডিয়ার প্রখ্যাত কর্মচারী সাংবাদিক, আর বললাম না বিনয় করে, ময়ূখরঞ্জন ঘোষ, মাননীয় শ্রী ময়ূখরঞ্জন ঘোষ আর আমাদের মধ্যে নেই। না বালাইশাট অঘটন কিছু ঘটেনি, উনি যে চ্যানেলে চাকরি করতেন সেই রিপাবলিক বাংলায় আর নেই। কেন গেলেন, কোথায় গেলেন সে নিয়ে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। বাজারে নানা রকম খবর ঘুরে বেড়াচ্ছে। ময়ূখরঞ্জন ঘোষ স্বয়ং ফেসবুকে খুব বড় করে লিখেছেন যে আমি ছেড়ে দিলাম। অনেকে আবার বলছেন যে তিনি নিজের ইমেজকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে রিপাবলিক বাংলার পক্ষ এই জোকারকে বেশি দিন ধরে রাখা সম্ভব ছিল না, তাই তারা দূর দূর করে তাড়িয়েছে। মানে তারা হাজার হোক, মানুষের মধ্যে তো কিছু প্রচার টোচার করতে চায় নিজেদের বাণী, একটি জোকারকে ধরে রেখেছে সমানে লাফাচ্ছে আর বলছে আমি পারফরমেন্স দেখাচ্ছি, এইটা বোধহয় ওদের পক্ষেও করে চলা সম্ভব ছিল না, এটা কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বলছেন যে রিপাবলিক বাংলায় যারা ব্যর্থ হয় তাদেরকে নাকি এমএলএ এমপি ইত্যাদি করে দেওয়া হয়, তো এটাও একটা সম্ভাবনা হতে পারে। তো উনি এমএলএ এমপি হবেন নাকি সম্পূর্ণ বানপ্রস্থে চলে যাবেন, সবাই ওকে বর্জন করে দেবে, এমনকি ওনার যে খুঁটি ছিল সেই উপর থেকে নিচ পর্যন্ত সবাই, আমার জানা নেই। কিন্তু আমি কথা বলছি এখানে ভবিষ্যতে কি হতে চলেছে সেই নিয়ে। তো ভবিষ্যতে কি হতে চলেছে বলার আগে বলি আমি কি দেখলাম। এই খবরটা আমি দেখলাম ফেসবুকে, এবং নাটক আর কাকে বলে, খবরটা দেখার কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে দেখলাম যে এবিপি চ্যানেলের মাননীয় সুমনদের একটা ভিডিও ফিডে এলো। তা উনি যে একটা নিজের মতো করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছেন আমার জানা ছিল না, দেখলাম খুলেছেন এবং সেখানে ভিডিও দেন নিয়মিতভাবে। তো টিভির উপরেও উনি আর ভরসা রাখতে পারছেন না। তো যে ভিডিওটা ফিডে এলো সেটা আমি পুরোটা শুনিনি, খানিকটা শুনলাম, একটুখানি। টিভি দেখা তো ছেড়ে দিয়েছি, ফেসবুকে এলো বলে একটুখানি শুনলাম, একটু মজা পেই। তো শুনলাম সেখানে তিনি মিনমিন করে বলছেন যে শাসক বদলায়, জামা বদলায়, লাল জামা বদলে নীল জামা হয়, কিন্তু গুন্ডামি তোলাবাজি বদলায় না। তো হুবহু বাক্যটা এই নয়, কিন্তু মোটামুটি ভাব যা ছিল সেটা এইরকম। তো শুনে বলতে ইচ্ছে করলো যে বিশ্বাস করুন, গুন্ডামি তোলাবাজি যে অন্তত শখানেক গুণ না বাড়লে আপনার মুখ দিয়ে মিনমিন করে এই কথাগুলো বেরোতো না, এইটা কিন্তু আমরা জানি। এবং এটাও আমরা জানি, যতই আপনি ভাবুন কেউ কিচ্ছু বুঝতে পারছে না, সেই বাচ্চারা হয় না মাথাটা বালিতে গুজে থাকে আর ভাবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তো আপনারা যতই সেটা ভাবুন, কিন্তু দেয়াল লিখন এখন মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে যে এই সব এখন মিনমিন করে বলেও কিন্তু আর রক্ষা পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আমরা ডিম মিডিয়ার কীর্তি কাহিনী কিন্তু কিছুই ভুলিনি। এই তো বেশি দিন আগের কথা নয়, এই কদিন আগেই যখন কে যেন এক সোনাম ওয়াংচুক কোথায় যেন একটা অনশন শুরু করেছিলেন, তখন এই ডিম মিডিয়া দেখলে, আপনাদের মিডিয়া দেখলে বোঝার উপায় ছিল না নিট বস্তুটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দেয় না, শুধু মঙ্গল গ্রহের লোকজন দেয়। যন্তর মন্তরটা কোথায়, সেখানে কি বিক্ষোভ টিক্ষোভ হয় না শুধু জাদু টাদু দেখানো হয়, কালা জাদু, ভানুমতির খেল, এইসবের জন্য নাম যন্তর মন্তর? সে তো আপনাদের চ্যানেল শুনে বোঝার উপায় ছিল না, এবং সেটা যে ছিল না সেটা কিন্তু আমরা ভুলিনি। তার ঠিক আগে এই পশ্চিমবঙ্গে একদম নাগাড়ে ডিম পাথর ইত্যাদি ছোড়া হচ্ছিল বিরোধী দলের লোকজনের দিকে, বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে, যেটা আমরা পশ্চিমবঙ্গে এর আগে দেখিনি। নেতা মানে একদম কলকাতার নেতা, যারা শীর্ষ নেতা, তাদের উদ্দেশ্যে। তো সেইগুলোকে আপনারা যে আখ্যা দিচ্ছিলেন জনরোষ, এই কথা কিন্তু আমরা ভুলিনি। আমরা তার ঠিক আগে এসআইআরের গুণকীর্তন ভুলিনি। এই সেই এসআইআর যেখানে মোটামুটিভাবে 34 বা 35 লক্ষ মানুষ বিচারাধীন, এবং তাদের কি গতি হলো কেউ জানে না। এখন ট্রাইব্যুনাল যে গতিতে এগোচ্ছে তাদের যে কবে বিচার হবে কেউ জানে না। বিচারক কয়েকজন ছিলেন, প্রাক্তন বিচারক, তারা নাগাড়ে ছেড়ে যাচ্ছেন, পদত্যাগ করছেন। কেন করছেন বলছেন না, তবে আমাদের ধারণা, আন্দাজ, অব্যবস্থার জন্য কোথাও জিনিসটা যাচ্ছে না। তো এই 34 লাখ লোককে বাদ দিয়ে ভোট হয়ে গেল, সেটাকে আপনারা জনরায় বলে চালিয়েছিলেন, এ কথা আমরা বলিনি। তার আগে এই এসআইআর নামক প্রক্রিয়াটা, যেটা প্রহসন ছাড়া আর কিছু নয়, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি, হাবি জাবি, অমুক তমুক, ম্যাপিংয়ের গোলমাল, এগুলোর যে গুণকীর্তন করে গেছেন, এ কথা কিন্তু আমরা ভুলিনি। সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিকে যখন ঠ্যাঙানো হচ্ছিল, পুশব্যাক বলে একটা অবৈধ জিনিস করে ভারতবর্ষের নাগরিকদের ঠেলে পাঠানো হচ্ছিল বাংলাদেশে, তখন তার পক্ষে নাগাড়ে যে যুক্তি সাজিয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা ভুলিনি। এবং ওই একই সূত্রে অনুপ্রবেশ নামক একটা অদ্ভুত হুজুগ তোলা,
সেই জিনিসও আমরা ভুলিনি। দেখা যাচ্ছিল দলে দলে লোক নাকি বিভিন্ন বস্তি ছেড়ে পালাচ্ছে, আপনারা ক্যামেরাম্যান পাঠাতেন বিভিন্ন বস্তিতে, সেখানে লোকজন কাজ করতে গেছে না বিহারে ভোট দিতে গেছে জানার উপায় ছিল না, কিন্তু বন্ধ দরজা দেখিয়ে বলা হতো যে এরা সবাই বাংলাদেশি। তারপর বাংলাদেশ সীমান্তে যে ভিড় নিয়মিতভাবেই হয় সেটা দেখিয়ে আপনারা প্রমাণ করার চেষ্টা করেছেন গাদা গাদা রোহিঙ্গা পশ্চিমবঙ্গ জুড়ে বসে আছে। তো রোহিঙ্গা বিশেষ কিছু পাওয়া যায়নি, সে আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু এই যে আপনারা কাণ্ডটা করেছেন সেটা কিন্তু আমরা ভুলিনি, ওই অনুপ্রবেশ হুজুগ তোলা ভুলিনি। ভারত পাক যে যুদ্ধটা হয়ে গেল সাম্প্রতিককালে, সেই সময় স্টুডিওতে বসে, স্রেফ স্টুডিওতে বসেই করাচি লাহোর দখল করে নেওয়ার নামে আপনারা যে ভুয়ো খবর ছড়াচ্ছিলেন, সেই ভুয়ো খবরের কথা আমরা ভুলিনি। এবং তার ঠিক আগে আরজি কর কাণ্ড, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ভয়ানক দায় ছিল, কিন্তু সেটাকে ঘিরে যে গুজবের চর্চা এবং কার্যত বিরোধী একটা দলের পক্ষে জনমত গঠনের যে আপ্রাণ প্রচেষ্টা, সেটাও কিন্তু আমরা ভুলিনি। এই মাসখানেক আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এত হিংসা কেন, সে রবীন্দ্রনাথের রাজর্ষির মতো রক্তকর কেন বলে কান্নাকাটি করতেন, সেটা আমরা ভুলিনি, হাহাকার করতেন আমরা ভুলিনি। আর এখন যে চোখ খুলে যা হিংসা দেখছেন সবই জনরোষ, এছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না, যাহা দেখিব তাহাই জনরোষ, জনরোষ ছাড়া আর কিচ্ছু দেখিব না, এই মোডে চলে গেছিলেন কয়েকদিন আগে পর্যন্ত, সেটা তো ভুলিনি। আমরা আরও কি ভুলিনি, সাংবাদিকতাকে আপনারা ইয়ার্কিতে পরিণত করেছেন, আমরা ভুলিনি। সাংবাদিক বলবো না সাংবাদিক বলবো, সঙ্গে পরিণত করাকে আমরা ভুলিনি। রাজনৈতিক আলোচনা করাকে আপনারা যে মাছের বাজারে পরিণত করেছেন, প্রত্যেক দিন সন্ধেবেলা যেটা বসান সেখানে আলোচনা বলে কিছু থাকে না, শুধুই চোনা থাকে। এবং রাজনৈতিক আলোচনা বলে একটা জিনিস যে আমরা জানতাম, সেটা যে আমরা ভুলতে বসেছি এই মাছের বাজারকেই, বিশেষ করে আমাদের বুড়ো লোকেরা রাজনীতি চর্চা বলে ভাবছেন, আপনারা এই প্রথাটা প্রবর্তন করেছেন, সেটা আমরা ভুলিনি। আর বিশেষজ্ঞ শব্দটাকে আপনারা খোরাকে পরিণত করেছেন, সেটাও ভুলিনি। আগে বা এখনও পৃথিবীর বিখ্যাত সব চ্যানেলে বিশেষজ্ঞরা আসেন, বিশেষজ্ঞরা মতামত দেন, কিন্তু আপনাদের চ্যানেলগুলোতে একজন আজকে এআই বিশেষজ্ঞ, তিনি পরের দিন পররাষ্ট্র বিশেষজ্ঞ, এছাড়াও বিভিন্ন প্রাক্তন পুলিশ কর্তারা চলে আসেন, তারা কোন যোগ্যতায় আসেন জানি না, যে সমস্ত মতামত দেন সেই মতামত পাড়ার চায়ের দোকানে লোকে দিলেও খিল্লি করে বার করে দিত। ফলে বিশেষজ্ঞ শব্দটাকে আপনারা যে ইয়ার্কিতে পরিণত করেছেন, সেটাও আমরা বলিনি যে ভারতীয় সংবাদ মাধ্যমকে 157 নম্বরে নামিয়ে আনার জন্য আপনাদের ভূমিকা প্রচুর, এবং সারা পৃথিবীর সামনে ভারতীয় সংবাদ মাধ্যমের মুখ পুড়িয়েছেন আপনারা এই করে। বিশেষ করে যুদ্ধের ঘটনাটা তো বললামই, সেটাও আমরা ভুলিনি। তো এত কিছু আমরা ভুলিনি, ফলে আমরা শুধু ভুলিনি, আমরা কিছু করেছি তা নয়, কিন্তু আমরা শুধু ভুলিনি। ফলে এই যে পরিণতি আপনাদের হতে চলেছে, তার কারণ আপনারা হচ্ছেন সখাত সলিলে, নিজেরাই কবর খুঁড়েছেন, নিজেরাই কিন্তু সেখানে পড়তে চলেছেন। পাবলিককে অনন্তকাল মাথায় টুপি পরিয়ে যাওয়া বা যাবে ভেবেছিলেন আপনারাই জনমত নির্মাণ করেন, এবং সেটার হচ্ছে আপনারা হোলসেলার, ডিলার এবং একমাত্র ডিস্ট্রিবিউটার। তো এই ভেবে আত্মপ্রসাদ লাভ করেছেন, পেশি ফুলিয়েছেন, আমরা অমুক আমরা তমুক, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জিনিস আয়োজন করেছেন, যেন কি ভয়ানক কিছু করে ফেলছেন, নিজেরাই সেমিনার করেছেন, নিজেরাই বক্তব্য রেখেছেন, এইসব নানা জিনিস করেছেন। তো এখন হঠাৎ আপনারা আবিষ্কার করছেন, এটা কেন বলছি না, ওই ভদ্রলোককে দেখলেন যে তিনিও সোশ্যাল মিডিয়ায় এসে হাজির হয়েছেন, একজনের পতন হয়েছে এবং আরেকজন সোশ্যাল মিডিয়ায় হাজির। তো এখন হঠাৎ আবিষ্কার করছেন যে টিভিতে করে কিছু হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় আসতে হবে। কেন না, নেহাতি কিছু বুড়ো বুড়ি ছাড়া টিভি বা ডিম মিডিয়া যাই বলুন, সে আর কেউ দেখছে না, এবং যারাও দেখছে তারাও আপনাদের বিশ্বাস করছে না, বরং তেড়ে খিল্লি করছে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তরুণ সম্প্রদায় গদি মিডিয়াকে নিয়ে, ডিম মিডিয়াকে নিয়ে খিল্লিতে ভরিয়ে দিচ্ছে। এমনকি আপনাদের যে খুঁটি, সে মাননীয় প্রধানমন্ত্রীও আর আপনাদের উপর ভরসা করছেন না, তিনিও এখন রিল বানাচ্ছেন। তো যে খুঁটির ভরসায় আপনারা ছিলেন, তিনি আপনাদের বিশ্বাস করছেন না, এবং খুঁটিটি নিজেও নড়বড় করছেন, নইলে রিল বানাতেন না। এতদিন ধরে ওনারা একটা পন্থা বার করেছেন, সমস্ত মিডিয়াকে হাতের মুঠোয় পুড়ে কী করে জনমত তৈরি করব, তো সেই ব্যাপারটাই যখন নড়বড় করছে, উনিও নড়বড় করছেন। ফলে সবই যখন নড়বড় করছে, এটা মাথায় রাখবেন যে আপনারা এখন সখাত সলিলে এক, এবং যেহেতু সখাত সলিলে, ফলে পতন আপনাদের হবেই।
যে যে গর্তটা খুঁড়েছেন সেখানেই আপনাদের পতন হবে আজ বা কাল। তো সারা পৃথিবী জুড়েই কিন্তু সংবাদ মাধ্যমের হাঁড়ির হাল। তো সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া আসার পর তারা সবাই মিটমিট করছে, কিন্তু তার মধ্যেও মাথায় রাখবেন যে CNN হোক, BBC হোক, স্বনামধন্য যারা গার্ডিয়ান হোক, নিউ ইয়র্ক টাইমস হোক, বা ভারতবর্ষের ক্ষেত্রে ধরুন হিন্দুর মতো কাগজ, তারা কিন্তু টিকে যাবে, খুব সম্ভবত টিকে যাবে, যে কোনো রকমভাবেই টিকে যাবে, কারণ তারা খবর দেওয়াটাকে একটা স্পেশালাইজেশনে পরিণত করেছে। সব জিনিস সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় না, তাদের কাছে পাওয়া যায়। কিন্তু ডিম মিডিয়া টিকবে না, বিশ্বাস করুন, কারণ জনতাকে উপেক্ষা করে সাংবাদিকতার এথিক্সকে গোল্লায় দিয়ে স্রেফ চাড্ডি চেটে যাব আর চাড্ডি চেটে চেটে বিজ্ঞাপন জোগাড় করব, এই করে কিন্তু কোনো মাধ্যমই চলে না। তো দর্শকরা যদি আপনাদের ছেড়ে যায়, তাহলে যারা বিজ্ঞাপন জোগাড় করে দিত তাদের কাছেও আপনাদের মূল্য ফুরোবে, কারণ আপনারা তারা যন্ত্রের অংশ। বিজ্ঞাপন কেন জোগাড় করে দেওয়া হতো? কারণ আপনারা দর্শকদের কাছে বা মানুষের কাছে একটা বার্তা দিতেন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে। তো সেই গোষ্ঠীর আপনারা চাকরের মতো ভূমিকা পালন করেছেন। এবার সেই গোষ্ঠী বিজ্ঞাপন জোগাড় করে দিত, কিন্তু আপনারা এখন আবিষ্কার করছেন যে দর্শক আর নেই, তো তাদের কাছে আপনাদের আর কোনো প্রয়োজন নেই। বিজ্ঞাপনই বা কেন জোগাড় করে দেবে? বিজ্ঞাপন ফুরোবে, প্রয়োজনও ফুরোবে, এবং তারা যখন নিজেরাই নড়বড় করছে, আপনাদের বিসর্জন দিতে 2 মিনিটের বেশি লাগবে না। ফলে তাদের কাছে আপনাদের প্রয়োজন ফুরোবে বলছি কেন, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী রিল করছেন দেখে বোঝা যাচ্ছে যে এখনই ফুরিয়েছে, এবং ছোট ছোট রিল করছেন আবার। তো এখনই ফুরিয়েছে, আপনারা এখন যেটা চলছেন বা চলার চেষ্টা করছেন বা লোককে দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে পুরোটাই আপনাদের পুরনো ভরবেগ, তার গতিতে খানিকটা এগোচ্ছে। গাড়ি বিগড়ে যাওয়ার পর যদি ব্রেক না কষেন তাহলেও খানিক দূর গড়াবে, কিন্তু একটু সময় পর থামবে। তো এই গতিতে আপনারা যতদিন চলেন আর কি চলবেন। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে একটা তাস যখন পড়ে যায়, তাসের পুরো একটা শৃঙ্খল থেকে ডোমিনো এফেক্ট যাকে বলি, তো এখানেই কিন্তু ব্যাপারটা শেষ হয় না। এই সংবাদ মাধ্যম বলে আমরা একদিন ধরে যেটাকে চিনে এসেছি, সেটা কিন্তু একটা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি, একটা একটার উপর নির্ভর করে, অনেকগুলো জিনিস একটা একটার উপর ঠেকনা দিয়ে দাঁড়িয়ে থাকে। তো এক্ষেত্রে ঠেকনাটা হচ্ছে কি দিয়ে দাঁড়িয়েছিল? সেলিব্রিটির উপর। সেলিব্রিটি একটা ব্যবস্থা তৈরি করে তার উপর দাঁড়িয়েছিল। ধরুন এরা নিজেরাই সেলিব্রিটি বানায়, অমুক সিরিয়ালে অমুক একজন খুব বিরাট অভিনয় করছেন বলে একটা খবর দিয়ে দিল, তো সেলিব্রিটি একজন তৈরি হয়ে গেল। তারপর সেই সেলিব্রিটির খবর বেচতে শুরু করলো, তাকেই ডেকে এনে বললো ভাই একটু সাক্ষাৎকার দিত। তারপর সে নাচছে, তার একটা ছবি দেখিয়ে বললো অমুক সেলিব্রিটি নাচছেন, সেটাও আবার আরেকটা খবর। তো এই করে এরা নিজেরাই বিভিন্ন রকমভাবে খবর তৈরি করার চেষ্টা করছিল, এবং এই সেলিব্রিটির যে ব্যবস্থা, সিস্টেমটা আর সংবাদ মাধ্যম একে অপরের ঘাড়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল, যেটাকে আমরা বলি মিতজীবিতা। এই যে অজস্র স্কুপ, ওই যে অমুকের খোলামেলা পোশাক, ওই অমুকটাকে, সেটাও কিন্তু তারাই তৈরি করেছে। এবার তার যে খোলামেলা পোশাক, সেটাও তারাই খবর হিসেবে দেখাচ্ছে। অমুকের খোলামেলা পোশাক, তমুকের পরকিয়া। তো এইসব কিন্তু চলতেই থাকে এই পারস্পরিক পিঠ চুলকানির অংশ হিসেবে। নইলে ধরুন কে কোন কোর্টের জাজ, তিনি কি করে ভগবান হয়ে যান? কে কোন সিনেমার অভিনেতা, তিনি কি করে সুপারস্টার হয়ে যান? কাজ করছেন আমরা দেখছি, ঠিক আছে, তিনি হঠাৎ কি করে রাজনীতির গ্ল্যামারে ঢুকে পড়েন? তো এইতে এমনিতে কারো কোনো ঘন্টা নেই। এগুলো ওই ডিম মিডিয়ার যে সিস্টেম, তাতে কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে এবং এখনও তোলার চেষ্টা করা হচ্ছে, মরিয়া চেষ্টা যা হয়। তো সেইটা যদি না হয়, দর্শককে যদি চলে যায়, তখন ভাই কে রচনা কে সায়নী, ওই তো বিদ্যে বুদ্ধির দৌড়। তো কথা হচ্ছে যে ওই গ্ল্যামার যে বস্তুটা বলে গেলানো হতো একদিন, সবই কিন্তু নেহাতি ঢপের চপ। ডিম মিডিয়া যদি গোল্লায় যায়, এই আস্ত বাস্তুতন্ত্রটাও গোল্লায় চলে যাবে। তো এখনই দেখছেন যে বাস্তুতন্ত্রটা গোল্লায় যাওয়ার উপক্রম। কিছু কাজকর্ম করে তবে কিছু লোক বিখ্যাত হচ্ছে, মুফতে কেউ আর হচ্ছে না। এই অভিজিৎ, ছাত্র আন্দোলনের অভিজিৎ, সৌরভ বা নেহা, এই নামগুলো আপনার ইতিমধ্যেই শুনেছেন, আমিও শুনেছি। এরা কদিন আগে অপরিচিত ছিলেন, এরা এখন বিখ্যাত হয়ে গেছেন এমন একটা কাজ করে, আন্দোলন সংগঠিত করে। তো এই প্রবণতাটা কিন্তু ক্রমশ বাড়বে, এখনই বাড়ছে, ক্রমশ বাড়বে। তো সিরিয়াল বা সিনেমা বা অন্য যাই বলুন, এই সমস্ত তথাকথিত গ্ল্যামার জগৎ ক্রমশ গোল্লায় যাবে। সিনেমা উঠে যাবে আমি এখনই বলছি না, কিন্তু ইন্ডাস্ট্রি ব্যাপারটা যে উঠে যাবে, এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। আস্তে আস্তে যাবে, আগামীকালই যাচ্ছে তা না। তো সিনেমা হয়ে দাঁড়াবে গ্রুপ থিয়েটারের মতো, কারণ কি এখন তো ক্যামেরা সস্তায় কিনতে পাওয়া যায়, মোবাইল দিয়ে শ্যুট করা যায়। তো গ্রুপ থিয়েটারের মতো হয়ে দাঁড়াবে, এবং ক্রমশ আমরা ইন্ডাস্ট্রির লোক বলে যারা খুব গর্ব টর্ব করেন, সেই জায়গা আর থাকবে না, কথাটার কোনো মানেই থাকবে না।
ইন্ডাস্ট্রি কি, কোথায় দেয়, খায় না মাথায় দেয়, তার লোক, এই ব্যাপারটারই কোনো মানে থাকবে না। এই যে কত টাকায়, 8,000 টাকা না 5,000 টাকায় ইউনিয়নের টিকিট নয় কার্ড বিক্রি হচ্ছে, তার কোনো মানে থাকবে না। এবং এইটা চলতে চলতে আমি শুধু যে টলিউডের কথা বলছি তা না, বলিউডও কিন্তু আস্তে আস্তে ভোগে যাবে। নায়করা ইতিমধ্যেই খিল্লিত হচ্ছেন। আমির খান বলেছেন সোনাম ওয়াংচুককে নিয়ে সিনেমাটায় খিল্লিত হচ্ছেন, আরও সবাই আস্তে আস্তে খিল্লিত হবেন। শাহরুখ খান বলেছিলেন জয় শ্রীরাম, গিয়ে আম্বানি কোনো একটা বিয়ের সবাই খিল্লিত হবেন, এখন হচ্ছেন না কিন্তু হবেন। একটু বেশি সময় লাগবে, কিন্তু মিডিয়ার প্রচার যন্ত্রটা যখনই ভোগে যাবে তখনই এটা হবে। এবং বোম্বের বিখ্যাত নায়কদের উপর থেকে মায়া পর্দা উঠে গেলে তারা যে মামুলি রিল কোরিয়াদের থেকে ভালো কিছু বস্তু নন, এটা সবাই আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। তো হ্যাঁ, বুড়ো হাবড়ারা কিছুদিন এখনও শাহরুখ, অমিতাভ এইসব বলে চলবে, আঙুলে ঘিয়ের গন্ধ শুকবে, কিন্তু সে আর কতদিন। তো খুব তাড়াতাড়ি এই জিনিসটা দেখা যাবে, মানে সুদূর ভবিষ্যৎ হবে, আমি এরকম কিন্তু বলছি না। আপনারা, আমরা সবাই থাকবো, আমাদের জীবদ্দশাতেও বস্তুটা দেখা যাবে। তো ফলে এই ব্যাপার স্যাপারগুলো হবে। ভারতবর্ষের যে পুরো অবস্থা সেটা কিন্তু নাড়াচাড়া হতে চলেছে, এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো ডিম মিডিয়া দিয়ে তা শুরু হবে। একজন গেছেন, আরেকজন মরিয়া হয়ে সোশ্যাল মিডিয়ায় এসে উপস্থিত হয়েছেন, তিনিও যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এবং একটা ডোমিনো এফেক্টের মতো পরপর অনেক কিছু পড়তে থাকবে, যেগুলো বললাম এক এক করে। এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটতে চলেছে। হ্যাঁ, আর যে দুটো জিনিস ঘটলে আমি খুব খুশি হতাম, তার মধ্যে একটা হচ্ছে হিন্দি আধিপত্যের পতন, আর দুই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে জোরদার সওয়াল। আরও কটা জিনিস হলে খুব খুশি হতাম, যেমন ভারতীয় উপমহাদেশ জুড়ে অবাধ চলাচল ইত্যাদি। তো সেইগুলোর পক্ষে কোনো সক্রিয় কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, আমি দেখতেও পাচ্ছি না, কিন্তু সেও নিশ্চয়ই হবে, কারণ শরৎকাল তো আসছে। আর তো শরৎকাল এলে আমরা সবাই জানি ঢাক তো বাজবে, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক। তো এটার একটা প্রাকৃত সংস্করণ আছে আমাদের ঢাকের বাজনায়, সেটা হলো ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তো পুরনো জিনিসপত্র আবর্জনা গোল্লায় যাবে, এই আধিপত্য যা বললাম এগুলোও যাবে বলে আমার ধারণা, কারণ বাজনা বাজবেই। তো আজকে এইটুকুই, লম্বা হয়ে গেল, আর বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, বন্ধুবান্ধবদের পাঠাবেন, আর রোজ এসে সার্চ করে দেখবেন, কারণ সব সময় ফিরে আসে না। রোজ গুরুচণ্ডালী বলে সার্চ করবেন। আর পুটিগ্রামের উল্টো দিকে আমাদের দোকান আছে, সেখানে অতি অবশ্যই ঢু মেরে যাবেন। আমি থাকবো না, কিন্তু বইপত্রগুলো নেড়েচেড়ে দেখে যাবেন, অসুবিধে কী আছে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।